আসসালামু আলাইকুম। আজ ৭ই আগস্ট ২০২৫ বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ৮ই আগস্টে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি হবে। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর অবস্থান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে রদবদল ও মাঠ পর্যায়ে ডিসি/এসপি পদায়নে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সিদ্ধান্ত হতে পারে। গত এক বছরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে উত্থাপন হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে রোজার শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে গতকাল বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হলো। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল ইসির সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। যেদিন ভোট তার ২ মাস আগে নির্বাচনের তাফসিল ঘোষণা হবে। এই নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ঘোষণাপত্র পরিপূর্ণ নয় বলে জানিয়েছে দলটি। দলের নেতারা বলছেন আরও কিছু বিষয় উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতো। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বিবৃতির মতো বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষণাপত্র কিভাবে কার্যকর হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় ঘোষণাপত্রকে গুরুত্বহীন করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছেন দলের নেতারা। রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে গতকাল বুধবার জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে ঐতিহাসিক অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় খুশি হতে না পেরে কেউ কেউ হতাশ হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেছেন, হতাশ হয়েছে হতাশ, যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। মতভেদ থাকলেও দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া দলটির বিজয় র্যালি পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এ সময় মাইক্রোবাসটির 7 জন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারে অবস্থানরত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের হোটেল ঘিরে তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ইতিমধ্যে হোটেলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে দিনভর কয়েক দফা বৈঠক করেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার এমন তৎপরতার মধ্যে স্থান বদল করে এনসিপির নেতারা অন্য আরেকটি হোটেলে গিয়ে উঠেছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে অনুপস্থিত থেকে হঠাৎ করে কক্সবাজার ঘুরতে যাওয়া এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সূত্র জানায় বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে অবস্থান করছেন। এমন খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় হয়ে ওঠেন। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 428 জন। সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও এর আশপাশ এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বেপারী, নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ারির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ খান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, রাজবাড়ী থানা ছাত্রলীগের সহসভাপতি মুক্তার হোসেন, ঝালকাঠির আলম হাওলাদার, সীতাকুণ্ডের সাখাওয়াত হোসেন মিঠু, খিলগাঁও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয় সারনাল এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিপন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। এই মামলায় গতকাল বুধবার অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 27 আগস্ট দিন ধার্য করেছেন। আবু সাইদ গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনিই প্রথম শহীদ হন। গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় গতকাল বুধবার আরও 2 জন সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাদের সাক্ষ্য গ্রহণ করেন। গতকাল সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিনা মুর্মু এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক। তাদের জেরা করেন পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। পর্যটন ও ব্যবসায়িক ভিসা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বনিম্ন 5,000 মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের টাকায় 6 লাখ টাকা এবং সর্বোচ্চ 15,000 মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের টাকায় 18 লাখ টাকা জামানত সাপেক্ষে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। গত সোমবার সরকারি এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, পরীক্ষামূলক এই কার্যক্রম 2 সপ্তাহের মধ্যে শুরু হবে। রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির টাকা নিয়ে মোটরসাইকেল কেনেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের কাছে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক সহ 7 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের 559তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্ষাকালীন ছুটির কারণে বিষয়টি সামনে আসে 4 আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম।
26শে আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন রাজধানী ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচি পালনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। রাজধানীর উত্তরায় চোর আখ্যা দিয়ে বাসে তুলে রেজওয়ান হোসেন শাকিল নামের 24 বছর বয়সী এক ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা আশুলিয়া মহাসড়কে উত্তরার আবদুল্লাপুরে গতকাল বুধবার দুপুর 12টার দিকে ঘটনাটি ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মানা করলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচি অব্যাহত রেখেছে ইসলামী ছাত্র শিবির। 36 জুলাই আমরা থামব না শীর্ষক 3 দিনের এই কর্মসূচির গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গতকাল সন্ধ্যায় তাকে মিরপুর ডিওএইচএসের একটি রেস্তোরাঁ থেকে ডিবির হেফাজতে নেওয়া হয়। ইউনাইটেড রিপাবলিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 12 দলীয় জোটের সদস্য লেবার পার্টি বাংলাদেশ থেকে বের হয়ে একটি অংশ এই দলটি করেছে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে গতকাল বুধবার অনুষ্ঠান করে নতুন এই দলের ঘোষণা দেওয়া হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস ছিল গতকাল বুধবার। এই উপলক্ষে ছায়ানট মিলনায়তনে একক ও সম্মেলক গানে কবিগুরুকে স্মরণ করা হয়। গানের মাঝে মাঝে ছিল কবিকে নিয়ে এবং কবির লেখা থেকে পাঠ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় 1 ঘন্টা পরে ঢাকায় জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে যাত্রী ছিল 146 জন। পরে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের ব্যাংককে পাঠানো হয়। গতকাল বুধবার দুপুর 12টা 6 ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের BG388 ফ্লাইটটি, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত জাতীয়তাবাদী নেতা কারল নাভরোকি। গতকাল বুধবার শপথের পর তিনি সার্বভৌম পোল্যান্ড গঠনের ঘোষণা দেন এবং দেশের পতন ঠেকাতে দৃঢ় অবস্থানের কথা জানান। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েটস ক্লায়েন্টস 2025 পুরস্কার অর্জন করেছে এনআরবিসি ব্যাংক। রাজধানীতে অনুষ্ঠিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খান। বিনোদনের খবরে দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ছিলেন ফারজানা ওয়াহিদ শায়ান। আন্দোলনে নেমেছিলেন রাস্তায়। তার ভয় বাংলায় গানটি উৎসাহ জুগিয়েছে মানুষকে। গত মঙ্গলবার অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নতুন গান প্রকাশ করেছেন শায়ান। রানীমা শিরোনামে গানটি গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। গানের কথায় ফুটে উঠেছে সাবেক প্রধানমন্ত্রীর নানা সমালোচনা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শায়ান নিজেই। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।